পশ্চিমবঙ্গ সহ ভারতের 5টি রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে আজ সকাল 8টা, মানে ভারতীয় সময় সকাল 8টায় শুরু হয়েছে, এখনও পর্যন্ত চলছে। তবে এই যে 5টা রাজ্যের কথা বললাম, আমাদের কিন্তু আগ্রহের একটা মূল বিষয়টা হলো পশ্চিমবঙ্গের নির্বাচন। এটা নিশ্চয়ই দর্শক আপনারাও বুঝতে পারছেন। আজ সেই বিষয় নিয়েই, সেই নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসছি। আমার নাম পার্থশঙ্কর সাহা। আমি মনিরুল ইসলাম। পার্থশঙ্কর, আপনি সকাল থেকে আমি দেখতে পাচ্ছিলাম হচ্ছে কি ভোট তো গণনা চলছে, গণনার ফলে আমরা কিছু আভাস পাচ্ছি যে কে জিততে যাচ্ছে, কোন আসনে কে জিতছে। তো সর্বশেষ কি জানতে পারলেন, আপনি কি দেখলেন? আপনি মনির ভাই, আমরা তো ওদের বিভিন্ন সাইটের উপর নির্ভর করছি, যারা নির্বাচন কমিশনের কাছ থেকে ফলাফলগুলো দিচ্ছে। সেই সাইটগুলোর ভিতরে ধরেন একটু পার্থক্য আছে ভোটের মানে ফলাফল দেওয়ার ক্ষেত্রে। সেই ট্রেন্ডটা বলছে যে পশ্চিমবঙ্গে হয়তো এই প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। আমি যদি কয়েকটা সংবাদ মাধ্যমে মার্জিনটা অনেক আমি যদি আনন্দবাজারের কথা বলি, সেখানকার পশ্চিমবঙ্গের দৈনিক বাংলা দৈনিক, তাদের অনলাইনের তথ্য হচ্ছে যে 183টা আসনে এগিয়ে আছে। 183টা আসন মানে হচ্ছে কি সরকার গঠন অনেক বেশি। তাদের তো 148টা পেলেই তারা সরকার গঠন করবে, সেই জায়গাটা থেকে বেশি। তৃণমূল সেখানে এগিয়ে আছে 102টা আসনে। যদি ইন্ডিয়ান এক্সপ্রেসের কথা বিবেচনা করি, তারা দিয়েছে যে 193টা আসনে বিজেপি এগিয়ে আছে, আর 97টা আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। হিন্দু দেখিয়েছে যে 169টা আসনে এগিয়ে আছে বিজেপি, 92টা আসনে তৃণমূল। আর হিন্দুস্তান টাইমস 174টা তারা দেখিয়েছে যে বিজেপির এগিয়ে আছে, আর 93টা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তার মানে কিন্তু দাঁড়ালো এই যে হচ্ছে বিজেপি যদি এই প্রবণতাটা অব্যাহত থাকে, চূড়ান্ত ফল যদি এটাই হয়, তাহলে বিজেপি সরকার গঠন করার জন্য হচ্ছে কারো সমর্থন লাগবে না, একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে, যেটা এতদিন ছিল হচ্ছে তৃণমূল হচ্ছে যেটা করে আসছিল। সেটাই। তো আমরা হচ্ছে কি এর মধ্যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসন নির্বাচন করেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভোটে এগিয়ে আছেন, এখন পর্যন্ত 21,000-এরও বেশি ভোটে। ভবানীপুর তার নিজেরই আসন, গতবার তিনি সেখান থেকে কিন্তু তিনি একটি আসনে হেরেছিলেন। না, উনি হেরেছিলেন নন্দীগ্রামে, যেটা শুভেন্দুর আসন। শুভেন্দু সেই আসন থেকে এগিয়ে আছেন, অনেক ভোটেই এগিয়ে আছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় এক ধরনের চ্যালেঞ্জ শুরুছিলেন শুভেন্দু, ওই ভবানীপুর আসনে গিয়ে তিনি 2টো আসনে নির্বাচন করেছেন, তার আসন নন্দীগ্রামে এবং ভবানীপুরে। তো সেই জায়গায় অনেক, আমি যতটুকু জানি 5ম রাউন্ড হয়ে গেছে, সেখানে 21,000 ভোটের ব্যবধানে। এই ব্যবধান কমার আসলে তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ উনি মুখ্যমন্ত্রী, রাজ্যের সংগ্রামী, তার একটা সংগ্রামের ঐতিহ্য, সবকিছু মিলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় খুবই কাঙ্ক্ষিত। তার মানে হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় তার আসনে হয়তো জিততে যাচ্ছেন, কিন্তু শুভেন্দু অধিকারী এই আসনে হারলেও অন্য আসনটিতে কিন্তু জিতে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীও কিন্তু জিতছেন। সেটাই। ওটা তো এক ধরনের, আমার মনে হয় যে ওটা এক ধরনের চ্যালেঞ্জ ছিল, বা ধরেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন এবং করছেন আরেক দলের প্রধান, যাকে কিনা বিজেপির মুখ্যমন্ত্রী ভাবা হচ্ছে আর কি, যদি বিজেপি নির্বাচিত হয়, সেখানে ভাবা হচ্ছে। তো সেই জায়গায় ওটার একটা কি বলবো, এটা একটা রাজনৈতিক মানে কৌশলী একটা সিদ্ধান্ত ছিল সম্ভবত বিজেপির, আমার মনে হয়েছে আর কি। তো আরেকটা জিনিস আপনি দেখেন যে খুবই ডাকসাইটে যে প্রার্থীগুলো ছিল তৃণমূলের, তাদের কিন্তু অনেকে হেরে আছে, মানে পিছিয়ে আছেন, আমরা বলবো না, পিছিয়ে আছেন। তার মধ্যে ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রী, তার কথা বলা যায়, তিনি পিছিয়ে আছেন। তাছাড়া তাদের বেশ কয়েকজন নেতা, কুণাল ঘোষ খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছেন। কিন্তু বিজেপির যারা সামনের সারির নেতা, যেমন ধরেন দিলীপ ঘোষ, তারপরে অরূপ রায়, তারপরে হচ্ছে এইরকম, তারপরে হচ্ছে যে রূপা গাঙ্গুলি, অভিনেত্রী রূপা গাঙ্গুলি, এরা প্রত্যেকেই কিন্তু আমি দেখলাম এগিয়ে আছেন। এখানে কংগ্রেসের কি কোনো আসন পাওয়ার কোনো কংগ্রেসের জন্য খুবই দুর্ভাগ্যজনক, কারণ তাদের বড় নেতা হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। তো অধীর চৌধুরী কিন্তু এখনো পর্যন্ত যে কয়টা রাউন্ড হয়েছে, কোনো রাউন্ডেই কিন্তু তিনি এগিয়ে থাকেননি। উনি অনেকটা ভোটের ব্যবধানে আসলে পিছিয়ে আছেন। এমনকি মৌসুম বেনজির নূর, যে মালদা থেকে যিনি নির্বাচন করেছিলেন, তিনি কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপি আপনার কংগ্রেসে এসেছিলেন। আগে তো কংগ্রেসে ছিলেন, তারা কংগ্রেসী পরিবার, তো তার ভাগ্নি। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস যে বলা, একটা সময় কিন্তু এই তিনটা, বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা, এই দুটো এলাকায় কংগ্রেসের একটা আমরা শুনতাম, কিন্তু সেই জায়গাটাতে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যে ধরেন এই যে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর, এখানে 43টা আসন, এটা মোটামুটিভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কিন্তু আর কি। হ্যাঁ, গত বছর মানে 21 সালের নির্বাচনে সেখানে 35টা আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল, সেখানে কিন্তু তারা অনেকটা পিছিয়ে গেছে।
এবং দেখেন যে হুমায়ুন কবির, যিনি কিনা গত নির্বাচনে এই নির্বাচনের আগে আগে দল পাল্টেছিলেন এবং নতুন একটা দল গঠন করেছিলেন, তার বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করেছিল তিনি বিজেপির সঙ্গে আসলে একটা আঘাত করেছেন আর কি, এবং কিছু ভিডিও তারা ফাঁস করেছিল। তো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির দুটো আসন থেকে দাঁড়িয়েছিলেন, দুটোতেই কিন্তু তিনি এগিয়ে আছেন। অর্থাৎ এই যে ধরেন বিহার রাজ্যের কাছাকাছি যে লাগোয়া যে অঞ্চলগুলো, যে জায়গায় কিন্তু আপনি দেখেন মিম যারা কিন্তু বিহারে গিয়ে বিজেপির আপনার সেখানে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নির্বাচন করে বিজেপির ভোটটাকে ভাগ করেছিল বলে মনে করা হয়, এই জায়গাটাও কিন্তু সেই কাজই হয়েছে। হ্যাঁ, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে কিন্তু মুসলিম ভোট ভাগ করার যে প্রক্রিয়া, যেখানে হুমায়ুন কবির হয়তো সামিল হয়েছিলেন, সেটা কিন্তু এখনো আপাতদৃষ্টিতে এখনো পর্যন্ত মনে হচ্ছে সাকসেসফুলি এটা করা গেছে। বামফ্রন্টের কোনো আসন কি দেখা যাচ্ছে? অন্তত 4টা আসন দেখা যাচ্ছে তারা এখনো এগিয়ে আছে। গতবার একসময় বামরা তো এই রাজ্য শাসন করেছিলেন 3 দশকের বেশি সময়, এই রাজ্যে কিন্তু ক্ষমতাসীন ছিলেন বামফ্রন্ট। তারপর হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, যেটা 2011 সালে। 2011 সালে যখন হচ্ছে গিয়ে যে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করলো, একটা পরিবর্তন, বিজেপি ছিল শূন্য, বিজেপি ছিল শূন্য আসন, তখন ছিল শূন্য আসন। তারপরে 3 ধাপে আমরা দেখলাম, 3টা নির্বাচন দেখলাম। 3 নির্বাচনে বিজেপির হচ্ছে বিস্ময়কর উত্থান, 3 থেকে 77 না 3 থেকে হচ্ছে 0 থেকে 3 থেকে 77। এখন অবিশ্বাস্য। এখন যেটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে প্রায় 200-র কাছাকাছি। কি কারণ এর পেছনে? আসলে বিজেপির এই সফল হওয়ার পেছনে কারণটা কি আসলে আমরা পাচ্ছি? মনির ভাই, যেটা যে আমরা তো নির্বাচনে আমাদের যারা প্রতিনিধি আছেন তাদের কাছ থেকে শুনতাম, আমি নিজেও গেছি গত বছরের শেষ দিকে। তারপরে হচ্ছে যে বিশ্লেষণগুলো আমরা দেখছি, একটা কথা হচ্ছে যে একটা দল 3টা টার্ম ক্ষমতায় ছিল, 15 বছর ধরে একটা দল রাজ্য শাসন করেছে, যেটা বামফ্রন্টের ক্ষেত্রে হয়েছিল, যেটা 35 বছর ধরে রাজ্য শাসন করেছিল। সেক্ষেত্রে তো বরং কম। যাই হোক, কিন্তু পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য কি জানেন, যে এই দলগুলো কিন্তু 15-20 বছরের নিচে কেউ আসলে একবার ক্ষমতায় এলে মোটামুটি থেকে যায়। প্রথম যখন কংগ্রেস এসেছিল তারা কিন্তু এই দীর্ঘ 20 বছরের মতো ছিল, তারপরে এসে 35 বছর ছিল, এরপরে তৃণমূল এসে এখন 15 বছর ধরে থাকলো। এখন এই যে মানে এতদিন ধরে থাকা একটা দল, তখন কিন্তু মানুষের মধ্যে যে মানে শাসকের প্রতি যে বিরাট অ্যান্টি ইনকামবেন্সি যে ফ্যাক্টর কাজ করে, ন্যাচারালি সেটা ছিল গেল। এরপরে দেখেন যে এসআইআর এর নামে অন্তত মানে কত 27 লক্ষের মতো বা তার বেশি সংখ্যক ভোট, যার মধ্যে কিনা বলা হচ্ছে যে একটা বড় সংখ্যায় হচ্ছে মুসলিম ভোটার আর কি আছেন, তাদেরকে ভোট দানে বিরত মানে ভোট দিতে দেওয়া হলো না, তাদেরকে এসআইআর এর নামে তাদেরকে দূরে রাখা হলো। সেটা কিন্তু একটা বড় ধরনের। এখানে একটা বলে রাখি আপনাকে, যে পশ্চিমবঙ্গে যে মোট ভোটারের কিন্তু 15% ছিল মুসলমান। এবং হচ্ছে গিয়ে ভোটার তালিকা সংশোধনের ফলে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে সবচেয়ে বেশি বাদ পড়েছে কিন্তু মুসলিম ভোট। এটা সে একটা প্রভাব ফেলে, যেটা হচ্ছে তৃণমূলের। এবং আপনি যদি এই যে মুসলিম অঞ্চলগুলো মানে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোর এখন পর্যন্ত এগিয়ে থাকার প্রবণতা, যে আসনগুলোর যে মানে বিন্যাস যদি আপনি দেখেন, তাহলে তো এই জিনিসটা স্পষ্ট হচ্ছে। এবং কলকাতা লাগোয়া যে অঞ্চলগুলোতে আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা মোটামুটিভাবে বসবাস আছে, ভোটের সংখ্যা বেশি আছে, সেখানেও কিন্তু প্রভাবটা পড়ছে। তার মানে দুটো বিষয় হচ্ছে কি আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে জনগণের মধ্যে যে ক্ষোভ, সেটা হচ্ছে সরকারি দলের প্রতি থাকে, যেটা তৃণমূলের প্রতি ছিল, যে দুর্নীতির অভিযোগ ছিল সেটা নিয়ে কথা ছিল। তারপর হচ্ছে গিয়ে ভোটার তালিকা সংশোধন। আরেকটা বিষয় চোখে পড়েছে, যেটা হচ্ছে গিয়ে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এই ভোটের পুরোটা সময় কিন্তু পশ্চিমবঙ্গে ছিলেন। আমরা কম করে বলা হলো, যদি আমরা এরকম বলি যে ভারতের যে ক্ষমতাসীন সরকার তারা তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল এই জায়গায়। অমিত শাহ তো তার মানে একদম মানে পুরো বলবো যে একটা এখানে আবাস স্থাপন করেছিলেন। হ্যাঁ, এবং ভারতের প্রধানমন্ত্রী তিনি এসে একের পর এক সভা করেছিলেন, নরেন্দ্র মোদী একের পর এক সভা করেছিলেন। তো তারপরে হচ্ছে দেখেন যে ক্ষমতায় আসার মানে আমি বলছি নির্বাচনের আগে এতগুলো কেন্দ্রীয় সদস্য পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেনি। আচ্ছা, শুধু তাই না, যে কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আসা হলো, আমি এক প্রথম দফাতে 24 জন কর্মকর্তাকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হলো, নতুন কর্মকর্তা নিয়ে আসা হলো, মানে সমস্ত কিছু প্রশাসনিক ভাবে। গণনাটাও কিন্তু হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর প্রতিষ্ঠানে করা হচ্ছে। ফলে রাজ্য সরকার আসলে এখানে কোনো প্রভাব বিস্তারের কোনো সুযোগ বা ইয়েতে পায়নি, যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষে হচ্ছে। সেটাও আরেকটা ব্যাপার দেখেন যে এবারের ভোটদানের যে হারটা, সেটা ছিল অবিশ্বাস্য। 93% প্রথম দফায়, পরে একটু কম হয়েছে। বলা হচ্ছে যে যেহেতু হচ্ছে নাগরিকত্ব আইন ভোটার তালিকা সংশোধনের ফলে হচ্ছে অনেকে বাদ পড়ে গেছে, এবং যারা ভোটার ছিল তারা হচ্ছে এরকম একটা শঙ্কা কাজ করছে, যদি ভোট যদি না দিই তাহলে ভোটার তালিকা থেকে আমিও বাদ পড়ে যেতে পারি। এই কারণে হচ্ছে অনেকে হচ্ছে ভোট দিতে গিয়েছেন বলে এটা কিন্তু বলা হচ্ছে। কিন্তু দেখেন, আমরা নির্বাচনের
নির্বাচনের সময় একটা জিনিস দেখি যে নির্বাচনে যদি খুব বেশি মাত্রায় ভোট পড়ে যায় তখন কিন্তু শাসকের জন্য সাধারণত দেখা গেছে যে শাসকের জন্য সেটা ক্ষতিকর হয় আর কি। হ্যাঁ, এটা এক্ষেত্রে হয়তো সেটাও একটা কাজ করেছে। আর যেটা আমার যেটা বলবো যে অনেকগুলো ইস্যু ছিল, যেমন ধরেন এই যে নির্যাতিতা যে নারী হলেন আরজি করে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে একটা খুব বড় ধরনের প্রভাব রেখেছে। তৃণমূল কংগ্রেসের আসলে দুটো খুব বড় শক্তির জায়গা ছিল, একটা হচ্ছে তার সংখ্যালঘু ভোটার, দ্বিতীয় হচ্ছে যে এই যে সামাজিক সুরক্ষা কর্মসূচি, ধরেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী ইত্যাদি নানা যে প্রকল্পগুলো ছিল, যেগুলো কিন্তু অন্ততপক্ষে গত নির্বাচনে 21 সালের নির্বাচনে কিন্তু একটা বড় ধরনের ফ্যাক্টর ছিল আর কি, বিশেষ করে নারী ভোটার আনার ক্ষেত্রে। নারী ভোটার আর হচ্ছে সংখ্যালঘু ভোটার। এখন সেই সংখ্যালঘু ভোটারের ভেতরে যদি একটা বিভাজন তৈরি হয়ে যায়, অলরেডি গেছে বলে মনে করা হচ্ছে। আবার হচ্ছে যে নারী ভোটার যারা, এবার কিন্তু বিজেপি একটা পাল্টা দিয়েছে, তারা বলেছে 2,500 টাকা তারা এই যে ইয়ের জন্য দেয় লক্ষ্মীর ভাণ্ডারে, তারা কিন্তু বলেছে সেখানে 3,000 টাকা দেবে। সেটা কতটুকু মানুষ রিসিভ করেছে না করেছে সেটা পরের ব্যাপার, কিন্তু এই নারীদের ভেতরে এই ধরেন নারী নির্যাতনের যে একের পর এক ঘটনা ঘটেছে, তারপরে হচ্ছে যে দীর্ঘদিন ধরেন স্থানীয় সরকার নির্বাচনগুলো আমরা দেখেছি যে মানে কোনো ভোটের নামে একটা প্রহসন হয়েছে আসলে পশ্চিমবঙ্গে, তাই না? হ্যাঁ, সেই বিষয়গুলো ছিল। এর সঙ্গে আরেকটা বিষয় যুক্ত করা যায়, সেটা হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি বারবার কিন্তু বলে আসছিলেন কেন্দ্র থেকে অবহেলার শিকার, বঞ্চনার শিকার, কেন্দ্র তাকে সহায়তা করছে না। কিন্তু বিজেপি এই জায়গায় আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে বিজেপি এটা ধারণাটা দিতে চাইছিল যে বিজেপি পশ্চিমবঙ্গে মানে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে উন্নয়ন করতে চাচ্ছে, সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে মমতা। এই বিষয়টা কিন্তু বিজেপি সামনে এনেছিল। এখানে আপনাকে একটা কথা বলি মনির ভাই, যে পশ্চিমবঙ্গের রাজনীতি সব সময় কিন্তু একটা কেন্দ্র বিরোধী রাজনীতি থেকেছে। হ্যাঁ, আপনি ধরেন যে কংগ্রেসের সময় যখন বাংলা কংগ্রেস হলো, তারপরে সিপিএম এলোই হচ্ছে কেন্দ্র ইয়ে করতে, যে আমাদের কেন্দ্র কিছু দেয় না, কেন্দ্র কিছু দেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চাইছিলেন, তিনি হচ্ছে কংগ্রেস থেকে বেরিয়ে হচ্ছে গিয়েছে কেন্দ্রের সঙ্গে হচ্ছে গিয়ে লড়াই করে কংগ্রেস থেকে বেরিয়েছিলেন। তো এই যে কেন্দ্র বিরোধিতা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবসময় থেকেছে। কিন্তু এই প্রথমবার ভারতের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে কেন্দ্রে যে সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে, সেই সরকারি দলটি সেখানে কিন্তু কেন্দ্র বিমুখতা থেকে আসলে কেন্দ্রমুখী একটা সরকার পশ্চিমবঙ্গ হয়তো দেখতে যাচ্ছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমরা দেখি, আমাদের এক পাশে হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ, আরেক পাশে ত্রিপুরায় অসমও আছে আমাদের, ত্রিপুরায় হচ্ছে গিয়ে এপাশে হচ্ছে গিয়ে বিজেপি ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় আসছে, ওপাশে আসাম আছে, আসামেও হচ্ছে গিয়ে বিজেপি ক্ষমতায় আছে, এবারও হচ্ছে গিয়ে বিজেপি জিততে যাচ্ছে, সেটাই মনে করা হচ্ছে। তো এই পশ্চিমবঙ্গ কিন্তু এতদিন হচ্ছে বিজেপি ছিল না বা শাসক দল ছিল না। এই যে একটা হিন্দুত্ববাদী দল উত্তর পূর্ব ভারতে এই রাজ্যটাই আসলে বাদছিল মোটামুটি, সেটার প্রভাব বাংলাদেশে আসলে কেমন পড়তে পারে? বাংলাদেশে হচ্ছে গিয়ে আশঙ্কার কোনো বিষয় আছে কিংবা সম্ভাবনার কোনো বিষয় আছে? ধরেন আমরা মানে ওই সরকারের আসলে চেহারাটা কেমন হয় আমরা জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে এই যে তথাকথিত অনুপ্রবেশকারী, এইটা কিন্তু নানা ধরনের বিজেপি কিন্তু বারবার কিন্তু হচ্ছে অনুপ্রবেশকারী হটাও অনুপ্রবেশকারী। আসামে কিন্তু হচ্ছে বিজেপির সাফল্যের একটা বড় কারণ হচ্ছে গিয়ে অনুপ্রবেশকারী হটাও। পশ্চিমবঙ্গে কিন্তু এখন হচ্ছে বেকারত্বের বলা হচ্ছে সবচেয়ে বেশি, অনেক বেশি, যে কারণে হচ্ছে গিয়ে কর্মসংস্থান নাই। সেক্ষেত্রে হচ্ছে বিজেপি এটাকেও কিন্তু হচ্ছে গিয়ে ভোটের প্রচারে কৌশল করেছিল যে অনুপ্রবেশকারীদের জন্য হচ্ছে পশ্চিমবঙ্গের যারা হচ্ছে গিয়ে মানুষ, তারা কাজ পাচ্ছে না। এই বিষয়গুলো হচ্ছে নিঃসন্দেহে সেগুলো তো এখন দেখার বিষয়। যে দেখেন যে নির্বাচনের সময় এবং নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে, কিন্তু ফল ঘোষণার আগে যে একটা যুদ্ধন্দেহী মনোভাব, এখন তার পরবর্তীকালে কি হয় সেটা আসলেই একটা মানে দেখার বিষয়। সেখানে নানা রকম ইস্যু আছে, সংখ্যালঘু ইস্যু আছে, সেগুলোর তো আসলে একটা আমরা মানে দেখতে পারি যে আসলে বিজেপি কেমন করে। কিছুদিন আগে আমরা দেখছিলাম হচ্ছে কি কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, যেটা হচ্ছে গিয়ে ভারতের সীমান্তের জায়গাগুলোতে হচ্ছে গিয়ে কুমির, সাপ এগুলো ছাড়তে পারে, এগুলি পরিকল্পনা করছিল। আবার পুশব্যাকের একটা প্রবণতা হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম। এটা কি বাড়তে পারে বলে হচ্ছে গিয়ে এটা তো তাদের অনুপ্রবেশকারী হিসেবে কিন্তু চিহ্নিত করা হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে যাওয়া মানুষদেরকে। এই মানুষগুলোর মধ্যে হচ্ছে তখন কি আবার এই ধরনের প্রবণতা কি বাড়তে পারে? সেটাই একটা আশঙ্কার বিষয় কিন্তু আমাদের জন্য সত্যিকার অর্থে। এবং পাশাপাশি হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে কি, ধরুন আমাদের তিস্তার পানি বন্টন চুক্তি কিন্তু ঝুলে আছে, যেটা বলা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে কি বিজেপি দেখাচ্ছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আটকে আছে, কিন্তু এটা যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিল না। আর এর বাইরে কিন্তু গঙ্গার পানি বন্টন চুক্তির কিন্তু মেয়াদ কিন্তু আমাদের এই বছর শেষ হয়ে যাচ্ছে, ফলে হচ্ছে নতুন চুক্তি নবায়ন করতে হবে। সেই নবায়ন করার ক্ষেত্রে হচ্ছে দুই পক্ষের সম্মতির একটা বিষয় আছে, তো সেগুলো তো এর মধ্যে আসলে প্রভাব ফেলতে পারে। দুটোর সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত, দুটোর সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত, সেটাই
সেটাই আমরা দেখবো মামুনুল ভাই, আমরা আপাতত বিদায় নিচ্ছি। এই নিয়ে আমরা এখনো পর্যন্ত ফলাফল মোটামুটি স্পষ্ট ধরা যাচ্ছে, কিন্তু ফলাফল তো আসলে ঘোষিত হয়নি, এখন এগিয়ে যাওয়ার যে প্রবণতা আমরা দেখছি, তো সেটা নিয়ে নিশ্চয়ই আমরা পরবর্তীকালে আলাপ করব। শুধু দর্শক, আমরা পশ্চিমবঙ্গের নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, মনির হাসান আমার সঙ্গে ছিলেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে সেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে আছে এখন পর্যন্ত। কেন্দ্রীয় যে সরকারটি আছে বিজেপি সরকার, তাদের সেই বিজেপির আবার একটা নতুন করে উত্থান, প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে উত্থান, তো সেটার একটা বড় ধরনের একটা প্রভাব তো বাংলাদেশের আসলে রাজনীতিতেও আছে। আমরা এই বিষয়গুলো নিয়েও আপনাদের সঙ্গে আসলে পরবর্তীকালে হাজির হব। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।